আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তিন উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল, যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদেরই কেউ কেউ সক্রিয় ভূমিকা রাখছেন, এমন সন্দেহ, এমন কানাঘুষো, এমন জল্পনা যখন মাসের পর মাস ধরে ছিল এবং বিএনপির রাজনীতিবিদ, বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীদের একটা অংশ তো বটেই, এমনকি হাদির হত্যাকাণ্ডের পর হাদির পরিবারের সদস্যরা, তার ভাই জনসভায় দাঁড়িয়ে বলেছেন উপদেষ্টাদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে জড়িত। হাদির হত্যাকাণ্ডের পর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটলো প্রথম আলো ডেইলি স্টারে, তারপর নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন যে উপদেষ্টাদের কারো কারো জ্ঞাতসারেই তারা জানতেন, এরপরেও সরকারই এমন ভাঙচুর, এমন অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা ঘটতে দিয়েছে। এসব বলবার পরেও কারা ঠিক এই ঘটনাগুলো ঘটিয়ে আসছিল তা সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ততদিন বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখ খোলেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন কোনো প্রতিবেদন ছাপেনি, কিন্তু এই সাহস প্রথম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন। তারা সরাসরি লিখছে যে তিনজন উপদেষ্টা সক্রিয় ছিলেন ক্ষমতা ধরে রাখতে, কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর প্রতিবেদনটি যেভাবে লেখা হয়েছে তাতে মনে হচ্ছে এই বিস্ফোরক তথ্যে ঠাসা প্রতিবেদনটি হয়তো কয়েক পর্বে তারা ছাপবেন, এই পরিকল্পনার অন্যান্য অংশও তারা জানাবেন, কিন্তু প্রথম যে দফা তারা ছেপেছেন সেখানে তারা স্পষ্ট বলেছেন তিনজন উপদেষ্টা সক্রিয়ভাবে বাংলাদেশের নির্বাচন ঠেকিয়ে দিতে কাজ করছিলেন এবং এমনভাবে তারা ইউনূস প্রশাসনকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর চেপে বসেছিলেন, তিনি এদের কথার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আর পারছিলেন না। তিনজন উপদেষ্টার বাইরে আরো একজনের কথাও তারা বলেছেন। মানবজমিন পত্রিকা কিন্তু তিনজনের নাম সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু যেসব সূত্র তারা ধরিয়ে দিয়েছে তার মাধ্যমে যেমন কারা সেই তিন উপদেষ্টা তা স্পষ্ট হয়ে ওঠে, তেমনি মানবজমিন সূত্রে, রাজনীতিবিদদের সূত্রে, বিভিন্ন সূত্র মিলিয়ে এই তিনটি নাম সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায় এই প্রতিবেদনটি পাঠ করলে। এই প্রতিবেদনের চতুর্থ একজনের কথাও একেবারে দ্বিতীয় লাইনেই আছে। প্রতিবেদনটি শুরুই হয়েছে, অন্তর্বর্তী সরকারের অন্তত তিনজন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং ফাউজুল কবির খান। এছাড়াও অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন, তিনি বরাবরই অস্থির। এ বিষয়ে তো আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার পর যে ভীষণভাবে অস্থির হয়ে উঠেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পুরো 18 মাসই তার কেটেছে দুপক্ষকে, বিএনপি জামাত এই দুপক্ষকেই খুশি রাখতে, এবং এখন এই শেষ সময়েও তিনি যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই যাতে ক্ষমতায় লটকে যেতে পারেন সে বিষয়ে ভীষণভাবে তৎপর হয়ে উঠেছেন। কিন্তু ওই তিন উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটাকেই বিলম্বিত করে দেওয়া। মানবজমিন লিখছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। লাইনে লাইনে গা শিউরে ওঠার মতো বিস্ফোরক তথ্য আছে মানবজমিনের এই খবরে। আর যদি মেলান এই ব্যক্তিদের সঙ্গে এদের কর্মকাণ্ডকে, তাহলে সম্ভবত এই প্রতিবেদনটি পাঠ আরো একটা গুরুতর অনুভূতি দেবে যে কাউকে। মানবজমিন বলছে তারা কৌশলের অংশ হিসেবে, এই তিনজন উপদেষ্টা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করছিলেন।
মানবজমিন বলছেন, পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। সে তো একটা বিস্ময় বটেই, মানে সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন বন্দোবস্তে, এসব তো আমাদের সিলেবাসে পড়ে এলো। এরপর মানবজমিন বলছে এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। 3 উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে পড়বে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। মানবজমিন স্পষ্টত লিখছে যে এই 3 উপদেষ্টা মিলে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ বিশেষ আসনে কি করে তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবেন সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিক থেকে, মানে ভোটের দিন সন্ধ্যার দিকে গিয়ে অবশেষে তারা এক রকমের হাল ছেড়ে দেন, অনুমান করতে শুরু করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে। তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কি ছিল তাদের পরিকল্পনা? এই লাইনটি দিয়ে মানবজমিন তাদের প্রতিবেদন শেষ করেছে। তার মানে প্ল্যান 2 কি ছিল সে বিষয়ে নিশ্চয়ই মানবজমিন আমাদের জানাবে। কিন্তু এই 3 উপদেষ্টা যে কি খেলা খেলছিলেন সেটাতে বিএনপির পূর্ণাঙ্গ নজর ছিল, বিএনপি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিল এবং নজর রাখছিল, সেটা পরিষ্কারভাবে মানবজমিন লিখেছে। কারণ মানবজমিন বলছে এই 3 উপদেষ্টা মানে বিদেশি বিভিন্ন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকেও এই ভয় দেখিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলেই নির্বাচনে একটা বিশেষ শক্তির উত্থান ঘটবে, এবং যেহেতু ওই বিশেষ শক্তির উত্থানে কোনো বিদেশি শক্তি আগ্রহী নয় বাংলাদেশে, সে কারণে তারা ধারণা করছিল যে যত তারা ভয় দেখাবে তত নির্বাচনটা পিছিয়ে যাবে, এবং সেটা বলে বলেই তারা নির্বাচনটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। মানবজমিন লিখছে এমনকি নির্বাচনের আগে ওই বিশেষ শক্তির রাজনৈতিক উত্থানের বিষয়ে তারা নানা রকম ফরমায়েশি জনমত জরিপও পরিচালনা করিয়েছে, এবং সেসব জনমত জরিপের উদাহরণ নিয়েও তারা বিদেশি বিভিন্ন দূতাবাসে হাজির হয়ে নির্বাচন হলে বাংলাদেশে কত বড় বিপদ আসছে সে বিষয়ে একটা আশঙ্কা তুলে ধরত। মানবজমিন গুরুতর যে বিষয়গুলো সামনে এনেছে, মব সন্ত্রাস উস্কে দিয়ে তারা নির্বাচন ঠেকাতে চাইছিল এটা বলে তো প্রতিবেদন শুরু করেছেই। তারা সরাসরি বলেছে যে প্রফেসর ইউনূসকে বেশিরভাগ সময় অন্ধকারে রাখা হয়। একজন সিনিয়র সাংবাদিককে তিনি বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারে যখন আগুন জ্বলছিল তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। মানে প্রকৃতপক্ষে এমন এক ব্যক্তির হাতে তার মানে আমাদের ক্ষমতা ছিল যে সত্যি হাদি নিহত হয়েছেন, সন্ধ্যাবেলার দিকে এই খবর প্রকাশিত হওয়ার পরেও তিনি নিশ্চিন্তে ঘুমাতে চলে যেতে পেরেছেন, এবং তারপর তার প্রতিক্রিয়ায় কি কি ঘটে, মানে তারা তো লাগাতার জমায়েত করতে বলেছিল, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হতে পারে এই হুমকি তো তারা দিয়েই রেখেছিল, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন ঘুমে। এবং মানবজমিন লিখছে যে হাদির মৃত্যুতে যে ব্যাপক প্রতিক্রিয়া হয় সেনাবাহিনীও সে বিষয়ে সতর্ক ছিল, কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে কিন্তু সেটাই ঘটেছিল। পুলিশ এই প্রশাসনের এই অংশের নির্দেশে অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছিল, সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল রহস্যজনক। তার মানে মানবজমিন পত্রিকা সুনির্দিষ্টভাবে জানে যে আশঙ্কা নিউ এজ সম্পাদক নুরুল কবির প্রকাশ করেছেন, যে সরকারের এক রকমের অনুমোদনে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙাভাঙি ঘন্টার পর ঘন্টা ধরে চলেছে, আগুন দেওয়া গেছে সাংবাদিকদের ভেতরে রেখে। মানবজমিন এখন লিখছে পুলিশকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা অনেক বিলম্বে ঘটনাস্থলে গিয়ে সক্রিয় হয়। এবং মানবজমিন পত্রিকা বলছে যে এই যে 3 উপদেষ্টা তারা সন্ধ্যা হলেই বৈঠকে বসতেন, আরো 2-1 থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে এরা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় বোধ করতে থাকেন, তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। ভেবে দেখেন এই রিজওয়ানা হাসান খান, এই ফজলুল কবির খান, এরা দুজন
মানে সরকারের জনপ্রশাসন কমিটি যে গঠন করে দিলেন ইউনূস সরকার, মানে যেটা কিন্তু সাধারণভাবে নাই, যেটা একদম মানে ডক্টর ইউনূসকে একরকমের চাপের মুখে ফেলে জনপ্রশাসনের সকল রদবদলের জন্য একটা বিশেষ কমিটি গঠনের ব্যবস্থা হলো উপদেষ্টা পরিষদ থেকে। তার মুখ্য সদস্য ছিলেন কিন্তু রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান। এই জনপ্রশাসন কমিটি যে ভয়াবহভাবে পক্ষপাত দুষ্ট হয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ করছে, সেই অভিযোগ তুলে কিন্তু অক্টোবর মাসে গিয়েও বিএনপি ফাউজুল কবির খানের অপসারণ চেয়ে এসেছিল এবং আদিলুর রহমান খানকে নিয়েই সেদিন বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস। কাজেই ডক্টর ইউনূস, আদিলুর রহমান খান, আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত জন উপদেষ্টা পরিষদে, এমন 3 ব্যক্তিকে নিয়ে বসার পর ওই আদিলুর রহমান খানের নাম হয়তো বিএনপি উচ্চারণ করে নাই, কিন্তু মানবজমিন স্পষ্টত বলছে যে কোন কোন উপদেষ্টা এসব কাজ করছিল বিএনপি এটা পরিষ্কার জানতো। এবং মানবজমিন বলছে সন্ধ্যা হলে তারা কি করে সরকারটার কোন জায়গায় কি কাজ করাবে বা কোথায় কোন মক করাবেন, কিভাবে তারা পুরো নিয়ন্ত্রণটা ধরে রাখবেন, নির্বাচনটা পিছিয়ে দেবেন, এ বিষয়ে বৈঠক করবেন। এবং এই 3 উপদেষ্টার নেতৃত্বে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন, পরে একটা আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। এবং সে কারণেই তিনি লন্ডন বৈঠকের আয়োজন করেছিলেন, উদ্যোগী হয়েছিলেন, সেটা বলছে মানবজমিন। এবং মানবজমিন বলছে যে ওই বৈঠকের পর এই 3 উপদেষ্টা মিলে আরো উস্কে দেওয়া শুরু করে অপর পক্ষকে, তার মানে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে, যাতে তারা কিছুতেই নির্বাচনমুখী হতে না দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং তারা এই উপদেষ্টারা এই বৈঠকের আগেও নানা ষড়যন্ত্র করছিল, লন্ডন বৈঠকের আগেও এবং পরেও। তারা বলতে থাকে এই বৈঠক প্রফেসর ইউনূসের প্রশাসনকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। লন্ডন বৈঠকের ফলাফলকে বানচাল করতে তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন, তারা কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে, তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। প্রফেসর ইউনূস আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়েন। নির্বাচন তখন আবারও মানে জুনের পরেও তো একটা লম্বা সময়, নির্বাচনটা আবারও অনিশ্চিত হয়ে পড়ে, তফসিলটা কিছুতেই ঘোষিত হচ্ছিল না। মনে রাখবেন ডিসেম্বর মাসে তফসিল ঘোষিত হওয়ার আগের দিন পর্যন্ত নির্বাচন হবে কিনা, আদৌ তফসিল ঘোষিত হবে কিনা তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মনে। আমি যে বলছিলাম যে মানবজমিন পত্রিকা নানা ইঙ্গিতে স্পষ্ট করেছে যে এই ব্যক্তিরা কারা। আমার সূত্র মিলিয়ে আমি তো জেনে নিয়েছি নামগুলো নিশ্চিতভাবে, কিন্তু রিজওয়ানা হাসানের নাম একরকম তারা সূত্র দিয়ে স্পষ্ট করে দিয়েছে। এই মানবজমিন পত্রিকা বলছে উল্লিখিত উপদেষ্টারা শুধু দেশে নয় বিদেশে গিয়েও নানা কূটকৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজই হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে। মানে এই ঘটনা ঘটে নভেম্বর মাসে। উপদেষ্টাদের মধ্যে একমাত্র সদস্য হিসেবে রিজওয়ানা হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে পরিবেশ সংক্রান্ত কোনো কনফারেন্সে যোগ দিতে, যেখানে তিনি তার স্বামী ছাড়াও পরিবারের আরো 3 সদস্য নিয়ে যান। এবং রাষ্ট্রীয় ছুটি এবং তার সফরের যে প্রজ্ঞাপন তাতে যা পাওয়া যায় তার চেয়ে আরো কয়েকদিন বেশি তিনি পাকিস্তানে কাটিয়ে আসেন এবং এর মধ্যে কয়েকদিন তার খোঁজ পায় না বাংলাদেশ সরকার কিংবা পাকিস্তানে বাংলাদেশের দূতাবাসও। সে খবর তখন নানা মাধ্যমে বেরিয়ে এসেছিল। রিজওয়ানা হাসানের দোর্দণ্ড প্রতাপ পুরো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য বটেই। একদিকে তার পিতা মুসলিম লীগের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, পাকিস্তান আমলে 70-এর নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। 79 সালে জিয়ার আমলে এসে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে এমপি হন, এরপর মন্ত্রী হন। এরশাদের আমলে আবার এরশাদ সরকারের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা। আর রিজওয়ানা হাসান নিজে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর একদিকে যেমন আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সকল সয় সম্পত্তি তার স্বামী আর তার পুত্র মিলে ব্যবস্থাপনা করছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে। অন্যদিকে তার স্বামী বিএনপির নমিনেশন নিয়ে নির্বাচন করবার জন্য কুমিল্লার হোমনায় সক্রিয় হয়ে উঠেছিলেন, আর রিজওয়ানা হাসান নিজে সক্রিয় হয়ে উঠেছিলেন এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই ঠেকিয়ে দিতে। এমন সব দারুণ রহস্যময় চরিত্র দিয়ে উপদেষ্টা পরিষদ সাজিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিজের যেমন নানা জায়গা থেকে নানা কিছু পাওয়ার এবং নানা প্রতিশ্রুতি দিয়ে আসার কারণে নানা ধান্দা ছিল, ঠিক তেমনি এমন সব অসৎ উদ্দেশ্য ছিল এই উপদেষ্টা পরিষদের অনেক অনেক সদস্যের। যত দিন যাবে এমন করে আরো অনেক খবর বেরিয়ে আসবে, সে প্রত্যাশা তো করাই যেতে পারে। তারেক রহমান কেন খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন সে বিষয় নিয়ে বিতর্ক করলেও কেন একজন খুনের মামলার অভিযুক্তকে তিনি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী বানালেন তা নিয়ে কিন্তু কথা কমই হচ্ছে। খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তার চেয়েও গভীর প্রশ্ন তৈরি হওয়া উচিত ছিল সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ রবিউল আলমকে ঘিরে। কারণ তিনি কেবল একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রী নন, তিনি একটি বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামি, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে এখন 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বসেছেন। একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বৈধতা নিয়েই যখন প্রশ্ন, তখন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কৌশলগত অবকাঠামো খাতের দায়িত্ব দেওয়া রাজনৈতিক বার্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্য কেন? এমন মন্তব্য এই মন্ত্রী করেছেন তাতে মনে হতে পারে আবার চাঁদাবাজির স্বর্ণ যুগ শুরু হলো বাংলাদেশে। যে ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু হওয়ার কথা ছিল তাকে করা হয়েছে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, যাকে একসময় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দল থেকেই মানে বিএনপি থেকেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তাকেই শুধু মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচিত হওয়ার পর তাকে বসানো হয়েছে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন দেশের অর্থনৈতিক সঞ্চালনের একেবারে কেন্দ্রে 3টি মন্ত্রণালয় দিয়ে। এরপর মন্ত্রিত্ব পাওয়ার 3 দিনের মাথায় বা 48 ঘন্টা বলতে পারেন, 72 ঘন্টা হয়নি, তিনি ঘোষণা দিলেন যে পরিবহন খাতে সংগঠনের নামে যে অর্থ আদায় হয় সেটাকে তিনি চাঁদাবাজি মনে করেন না। এখানে বিস্ময়ের কিছু নেই, বরং এটি ধারাবাহিকতার যৌক্তিক পরিণতি হয়েছে বলে আমার মনে হচ্ছে। ঘটনা প্রবাহ খুব পরিষ্কার। রাজধানীর হাতির ঝিলে প্রেজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধিতার জের ধরে 2024 সালের অক্টোবরে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম খুন হন। তিনি দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। পারিবারিক জমিতে নির্মিত ভবনের ফ্ল্যাট বন্টন নিয়ে দ্বন্দ্ব, সিসি ক্যামেরা ভেঙে 20-25 জনের হামলা এবং শেষ পর্যন্ত নির্মম মৃত্যু, এই পুরো ঘটনাটির সঙ্গে প্লেজেন্ট প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলমের নাম উঠে আসে। নিহতের স্বজনেরা তাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেন। শুধু তাই নয়, সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নিজেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের সই করা সেই নোটিশটি বা নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল এই অভিযোগ দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে হবে 24 ঘন্টার মধ্যে। সেই ব্যাখ্যা 24 ঘন্টা পরে এসেছিল কিনা জানা যায় না, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই রবিউল আলম নমিনেশন পেলেন এবং নমিনেশনের পরে নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে কি করছেন তা তো বুঝতেই পারছি, 3টা মন্ত্রণালয় পেয়ে গেছেন। এখানে 2টি স্তর আছে। প্রথমত, দল স্বীকার করেছিল যে অভিযোগটি এতটাই গুরুতর যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। দ্বিতীয়ত, সেই একই ব্যক্তি পরে দলের মনোনয়ন তো পান, নির্বাচিত হন এবং এখন মন্ত্রী। অর্থাৎ যে আচরণকে এক সময় দল শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখেছিল,
ক্ষমতার সমীকরণ বদলাতেই সেটি আর বাধা হয়ে থাকেনি। এই রূপান্তর কেবল ব্যক্তিগত পুনর্বাসন নয়, এটি রাজনৈতিক নৈতিকতার অবস্থান বদলের প্রকাশ। এখন আসা যাক তার বক্তব্যে। সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা তিনি চাঁদা হিসেবে দেখেন না। মালিক এবং শ্রমিক সমিতি সমঝোতার ভিত্তিতে টাকা তুলে চাঁদা কেন হবে, কল্যাণে ব্যয় করে, সেটাকে চাঁদা বলা যাবে? বলা যাবে না। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তিনি স্বীকারও করেছেন, ক্ষমতায় যে দল থাকে তার শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে, অর্থাৎ তিনি নিজেই মেনে নিচ্ছেন যে এটি একটি ক্ষমতা নির্ভর কাঠামো। প্রশ্ন হলো, যেখানে ক্ষমতার প্রভাব নির্ধারণ করে যে কে কতটা আদায় করবে, কত টাকা আদায় করবে, কার কাছ থেকে কি আদায় করবে, সেটিকে কিভাবে স্বেচ্ছা সমঝোতা বলা যায় আমাকে বলুন তো? বাস্তবে পরিবহন খাতে এই অর্থ প্রদান বহু ক্ষেত্রে অনানুষ্ঠানিক কিন্তু বাধ্যতামূলক। রুটে গাড়ি চালাতে হলে, টার্মিনালে দাঁড়াতে হলে, পণ্য পরিবহন করতে হলে নির্দিষ্ট হারে অর্থ দিতে হয়, এমন অভিযোগ বহুদিনের। অর্থনীতির ভাষায় এটি একটি প্রাতিষ্ঠানিক রেন্ট এক্সট্রাকশন ব্যবস্থা। এতে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা বিকৃত হয়, অপারেটিং কস্ট বাড়ে, যা শেষ পর্যন্ত ভাড়া এবং পণ্য মূল্যে প্রতিষ্ঠিত হয় এবং তা দিতে হয়, মানে প্রতিফলিত হয় এবং তা দিতে হয় সাধারণ জনগণকে, যখন তিনি কলা, মূলো, চাল, ডাল, মানে তেল, মানে যাই পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, এই টাকাটা যুক্ত হয় এই জিনিসপত্রের দামের উপরে এবং সেটা মানে এসে ঘাড়ে পড়ে সাধারণ মানুষের। একজন মন্ত্রী যদি এটিকে চাঁদাবাজি না বলে অলিখিত বিধি হিসেবে উপস্থাপন করেন, তবে সেটি আসলে মানে কি বলেন তো? মানে আপনারা কি মনে করছেন এটাকে? মানে বিএনপি সরকারের নীতিগত অবস্থান, মানে এই অবস্থান তো স্পষ্ট করে যে এই সরকার একেবারে অনিয়মকে ভাঙতে যাচ্ছে না, বরং পুনর্বিন্যাস করতে যাচ্ছে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2001 থেকে 2006 সালের সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে চাঁদাবাজির যে বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছিল দেশব্যাপী, তার শুরুটা মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সরকারের প্রেক্ষাপট এখানে খুব গুরুত্বপূর্ণ। একটি অবৈধ সরকারের অধীনে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই সরকার নিজেকে গণতান্ত্রিক বৈধতার মোড়কে উপস্থাপন করতে চাইছে। অনেকেই ভেবেছিলেন অন্তত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু জবাবদিহিতা ফিরে আসবে বাংলাদেশে, কিন্তু একজন হত্যা মামলার অভিযুক্ত, যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ প্রাপ্ত ছিলেন, তাকে 3টি কৌশলগত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এটি ভিন্ন বার্তা দিচ্ছে। কিন্তু এটি বলে দিচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশের জন্য নৈতিক নির্ভরযোগ্যতা আবশ্যক নয়, রাজনৈতিক আনুগত্য এবং প্রভাবের মুখ্য। কেউ কেউ অবশ্য বলছেন ভিন্ন কথা। চাঁদা দিয়ে নমিনেশন পেলে, চাঁদা দিয়ে মন্ত্রী হলে কেন তিনি এসবকে চাঁদাবাজি মনে করবেন? এসব তো নর্মাল হওয়ার কথা তার কাছে, তাই না? আরো তাৎপর্যপূর্ণ মানে ব্যাপার হলো যে এই মন্ত্রণালয়গুলোর প্রকৃতি, সড়ক, রেল, নৌ পরিবহন, এই 3 খাতে বিপুল অর্থ প্রবাহ, প্রকল্প ব্যয়, টেন্ডার প্রক্রিয়া, সংগঠন ভিত্তিক নিয়ন্ত্রণ জড়িত। এই খাতে যদি মন্ত্রী শুরুতেই অনানুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহকে বৈধতার ইঙ্গিত দেন, তবে প্রশাসনিক স্তরে সেটি দ্রুত নীতিগত সুর পেয়ে যাবে। আইন প্রয়োগকারী সংস্থার জন্য বার্তা পরিষ্কার হয়, এটি অপরাধ নয়, এটি সমঝোতা। আমরা জানি যে পদ্মা সেতুর টোল নিয়ে বিরাট সব কাণ্ড কারখানা ঘটেছে ইতিমধ্যেই, এবং সেই টাকা পুরোটাই নয়ছয় হয়ে গেছে। গত 1 বছরে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করা হয় নাই, অথচ টোলের টাকা আয় হয়েছে কত হাজার কোটি টাকা। সেটা তো সবাই জানে যে কত হাজার কোটি টাকা আয় হয় বছরে। তারেক রহমানের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কৃতির যে বিস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, এই ঘটনা তার নগ্ন উদাহরণ। এখানে ব্যক্তি নয়, কাঠামো কথা বলছে। যে দল বিরোধী অবস্থানে থেকে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতো, ক্ষমতায় এসে সেই একই প্রক্রিয়াকে ভাষাগত রূপান্তরের মাধ্যমে গ্রহণযোগ্য করে তুলছে। চাঁদাবাজি শব্দটি সরিয়ে সমঝোতা বসানো হচ্ছে। মানে চাঁদাবাজি কখন সমঝোতা হয়ে গেল, এটা আমরা আসলে বুঝতে পারলাম না। মানে শব্দ বদলালেই বাস্তব যে বদলায় না, সেটা আসলে বোঝা দরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র 3 দিনের মাথায় যে রাজনৈতিক বার্তা মানুষ পেল, তা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ, কোনো সন্দেহ নেই। শেখ রবিউল আলমের মতো একজন ব্যক্তিকে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এবং তার চাঁদাবাজি বিষয়ক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে এই সরকার আসলে পূর্বের অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছুই নয়। টের পাবেন, আরো টের পাবেন, সময় আসতেছে। ভালো থাকেন সবাই আপনারা।